নমস্কার, আবারও স্বাগত জানাচ্ছি খেপিয়ে বেড়ায়ের এই পর্বের আরও একটি অংশে। এবং আমাদের আড্ডা যেখানে ঠিক শেষ হয়েছিল সেখান থেকে আজকে আড্ডা শুরু করছি। আমাদের সঙ্গে রয়েছেন আজকের বিশেষ অতিথি সুগত দাস। নাচ নিয়ে পড়াশোনার ক্ষেত্রে মানে শুধু প্র্যাকটিক্যাল যেটা আমরা শিখছি সেটা তো আমাদের শিখতেই হবে কম্পালসারি, তাছাড়াও বইয়ের পড়া সেইটা কতখানি মানুষ পড়ছে ভীষণভাবে আগে বলে রাখি ভীষণভাবে তা প্রযোজ্য। কোন চলচ্চিত্র পরিচালক, আমি মনে করি সমস্ত চলচ্চিত্র পরিচালকই ভীষণ লেখাপড়া করেন, দীর্ঘদিন গবেষণা করেন, গবেষণা তার টিম থাকে যে সমস্ত তথ্য উপাদান দেওয়ার জন্য, তারপর উনি পড়েন, লেখেন। এ ছিল আগেকার প্রখ্যাত চলচ্চিত্র, নিজেই লিখতেন, অনেকে আবার রাইটার থাকতেন। সেটা একটা মানে লেখাপড়ার তার আমি যদি দেবদাস নিয়ে বলি, তার মূল বইটা, তাকে নিয়ে স্ক্রিপ্ট, তারপরে তার আনুষঙ্গিক ক্যামেরা, লোকেশন, হ্যান তার ডান্সের ক্ষেত্রেও তাই, যে কি নৃত্য। আমি যদি একটিবার টেগোর এর যে ডান্সটা, রবীন্দ্র নৃত্যনাট্যগুলোর বাইরে কোনো একটা নৃত্যনাট্য নিয়ে ভাবি, বহু নৃত্যশিল্পী তৈরি করেন বিভিন্ন নৃত্যনাট্য, যে কোনো কিছু নিয়ে, তাহলে আমাকে সেই লেখাপড়ার মধ্যে দিয়ে তো যেতে হবে। এটা এক। দ্বিতীয়ত হচ্ছে শাস্ত্রীয় নৃত্যগুলো দেখবেন দক্ষিণ ভারত থেকে যে সমস্ত বড় বড় গুরু এসছেন, উত্তর ভারত থেকে যে বড় বড় গুরু এসছেন, তাদের সয়েলের যে ডান্স, আমার বাংলা থেকে যে গুরুরা উঠেছেন, তাদের সয়েলের যে ডান্স, বা তারা অন্য সয়েলের ডান্স নিয়েও চর্চা করলেও আপনি যদি দেখেন উঁচুতে কারা বিরাজমান বাজ পাখির মতো, তাদের লেখাপড়াটা স্ট্রং। ডিগ্রি কি, দ্যাট ডাজন্ট ম্যাটার। ডিগ্রি দিয়ে লেখাপড়ার বিচার হয় না। ঠিক, চাকরি বাকরির সঙ্গে ডিগ্রির ভারী সম্পর্ক আছে, এটা ঘটনা। আজকের দিনে দাঁড়িয়ে স্কুলে চাকরি করতে গেলে এই ডিগ্রি লাগবে, বিশ্ববিদ্যালয়ে চাকরি করতে গেলে এই ডিগ্রি লাগবে। আবার ডিগ্রি একটা স্বাভাবিকভাবে সামাজিক একটা সম্মানও দেয়, এটাকে তো অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু কেউ যদি মনে করেন যে তিনি লেখাপড়া করবেন, পড়াশুনো করবেন, জ্ঞান অর্জন করবেন, সেটা ছাড়া তার কাজ যে খুব ভালো স্ট্রং হবে তা নয়। এবং আমিও যাদের দেখছি আমাদের কন্টেম্পোরারি, দেশে বিদেশে যাচ্ছেন, পারফরমেন্স করছেন, খুব নাম যশ তাদের, স্বনামধন্য তারা, তাদের একটা বড় অংশ সাবজেক্ট নিয়ে এমএ করেছেন, সাবজেক্টে পিএইচডি করেছেন। মানে আমার ডান্সের কথা বলছি একেবারে, ঠিক আছে? মানে স্বাভাবিক যত দিন যাচ্ছে এই পারফর্মিং আর্টস নিয়ে লেখাপড়া বাড়ছে। এবং আমাদের বিশ্ববিদ্যালয় এসএনইউতে আমি রবীন্দ্রনাথেও দেখেছি, এর কাছাকাছি আমাদের এসএনইউতে পারফর্মিং আর্টস স্পেশালি ডান্সের 25% থিওরি তো আছেই, 75% প্র্যাকটিক্যাল, বিএ এমএ দুটোতেই। এবং 25% থিওরি মানে থিওরি কম কিছু নয়, থিওরিটা বিরাট ভাস্ট। মানে সে নাট্যশাস্ত্র থেকে শুরু করে, আপনি যেটা বলছিলেন হিস্ট্রি অফ ইন্ডিয়ান ডান্স, আমার শাস্ত্রীয় নৃত্যের ইতিহাস, আমার এস্থেটিক্স থেকে শুরু করে, লোকনৃত্য থেকে শুরু করে, সমস্ত কিছুটা মিলিয়ে ছাত্রছাত্রীদের একটা সিলেবাস তৈরি করা হয়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিএতে বা এমএতে প্র্যাকটিক্যালটা আছে, এটা ঘটনা সাংঘাতিক স্ট্রং। কিন্তু পিএইচডিতে উঠে তো আর নাচ করতে সে পারবে না, বা নাটক করতে পারবে না, বা গান গাইতে পারবে না, তাকে তো লিখতে হবে রে বাবা। যখনই একটা ছেলে বা মেয়ে আফটার মাস্টার্স সে সেটের জন্য, রেটের জন্য, নেটের জন্য প্রিপারেশন নিচ্ছে, তখন কিন্তু বিষয়টা আর শুধুমাত্র প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড থাকছে না, রাদার সাংঘাতিকভাবে থিওরিটিক্যাল হয়ে যাচ্ছে। তখন তাকে লেখাপড়ার মধ্যে দিয়ে যেতেই হবে। এক। দুই, মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা কি বলছে, এটা আপনাকে বললাম ইউজিসি রুল, সেটা পরে আন্ডার দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আমাদের এখানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিকাশ ভবন। আমাদের যেটা পারফর্মিং আর্টসের জন্য বিখ্যাত, এসিসিআরটি হতে পারে, এসএনএ হতে পারে, এগুলো সব হচ্ছে আন্ডার দ্য মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তারা কি বলছে? তারা বলছে তারা বিভিন্ন রকম স্কলারশিপ, ফেলোশিপ আছে, আপনি জানেন। তার মধ্যে একটা বিখ্যাত, খুব অন্যতম জনপ্রিয় সিনিয়র স্কলারশিপ, সেটা আমাদের সময় আমি পেয়েছিলাম, প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড। 18 থেকে 25 বছর বয়স পর্যন্ত তার সময়কাল, বিভিন্ন বিষয় পেতে পারে, নাচ, গান, নাটক, ইনস্ট্রুমেন্ট। 25 থেকে 40 জুনিয়র ফেলোশিপ, সেখানে আর প্র্যাকটিক্যাল ডান্সের কোনো জায়গা নেই, থিওরি ওরিয়েন্টেড স্ট্রিক্টলি, এবং তাকে লেখা পাঠাতে হবে, তার ইন্টারভিউ হবে, তার ভিত্তিতে সে ফেলোশিপটা পাবে, জুনিয়র ফেলোশিপ, এবং 2 বছর একটা ভালো টাকা দেয়। 40 ঊর্ধ্বে হলে সিনিয়র ফেলোশিপ, সেখানেও একটা ফেলোশিপ, একটা সম্মান তো বড় বটেই, সাম্মানিকও বটে, এবং তার লেখাপড়ার বিনিময় বড় ব্যাপার, কিন্তু সেখানে প্র্যাকটিক্যালের কিন্তু জায়গা নেই।
আমি বলতে চাই দেশের সরকারও কিন্তু এটাকে উৎসাহ দিচ্ছে যে লেখাপড়াটা করে পারফর্মিং আর্টসের কাজটা করা, যে আমি ওখানে গিয়ে একটা শুধু মানে যদি মজা করে বলি একটা নেচে দিলাম, হ্যাঁ, বা ওখানে মানে গান গাইলাম, কিন্তু একটু লেখাপড়া করলাম না। আমরা সুগতদার সঙ্গে রয়েছি এবং প্রচুর মূল্যবান কথা জানতে পারছি। আমাদের খ্যাপামির সঙ্গে সঙ্গে কিন্তু আমরা অনেক তথ্য দিচ্ছি, যেই তথ্যগুলো, যেই বার্তাগুলো প্রত্যেকের জানা খুব প্রয়োজন। আরও জানবো, একটা ছোট্ট বিরতির ওপারে আসছি, ততক্ষণ হাতে চায়ের কাপটা নিয়ে নিন। আজকে আমরা এসেছি বোহো আমিগো ক্যাফেতে। Initially we started this cafe as a Mexican theme দিয়ে স্টার্ট করেছিলাম। থিমটা ওরকমই আছে, কালারফুল এন্ড মেক্সিকান ভাইবস দিয়ে একদম, মানে একটা চিলি থিমস আছে। বাট দেন মেনু আমাদের কিছু বাঙালি জনার্সও আমরা রেখেছি, তার সাথে সাথে কোরিয়ান, জাপানিজ, চাইনিজ এগুলোও আছে, বাহ। ওরিয়েন্টালও আমাদের ইন্ট্রো আছে। এই সব মিলিয়েই বোহো আমিগো। আসতে হবে বোহো আমিগোতে, আমাদের ক্যাফেতে আসুন সবাই, ডেফিনেটলি ট্রাই করুন। এরকম ইনোভেটিভ ডিশেস আরও অনেক আছে ডিশেস। এটা আমাদের বিকে ব্লকে, সল্ট লেক সেক্টর 2-তে, বিকে 313, গুগলে দেখতে পাবেন বোহো আমিগো ক্যাফে অ্যান্ড ডাইনার। আধুনিক ও সাবেকি ডিজাইনের সোনা ও রূপোর অলংকার এবং গ্রহরত্নর ক্রয় বিক্রয়ের অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান স্বর্ণকুঠি জুয়েলার্স। আপনার পুরনো সোনার পরিবর্তে নতুন হলমার্ক সোনার অলংকার ক্রয় বিক্রয়ের যোগাযোগের একমাত্র ঠিকানা স্বর্ণকুঠি জুয়েলার্স, 125/B বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট, বউবাজার, কলকাতা 7,12,000। যোগাযোগের নম্বর 9831154755 এবং 9073318025। যদি নিজেকে সাজাতে চান নতুনভাবে, তাহলে আপনাদেরই স্টাইল স্টেটমেন্ট তৈরি করবে নতুন ট্রেন্ড। আর স্ত্রীর এক্সক্লুসিভ ব্লাউজের কালেকশনে আপনাদের ওয়ার্ড্রবের পুরনো শাড়ি পাবে নতুনের স্বাদ। তাই অভিনব ব্লাউজের কালেকশনের নতুন ঠিকানা হলো স্ত্রী। যোগাযোগ করুন 9674464184, আরেকটা নাম্বার হলো 9831251464। বিরতি থেকে ফিরে এলাম। আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম বিরতির আগে সুগতদা, যে অনেকগুলো বিষয় এবং সেই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করতে আমাদের সেই বহুকাল আগে থেকেই সরকারও আমাদেরকে অনুমোদন দিয়েছেন এবং সেইভাবেই আমাদের রিসার্চের প্রক্রিয়াও চলে। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি বললেন, সেটা হচ্ছে এস্থেটিক্স। এস্থেটিক্স শব্দটা আমি কেন ব্যবহার করছি, আপনারা অনেকেই জানেন প্রভাত উৎসবে গানের অনুষ্ঠানে এর আগে অনেকবার এস্থেটিক্স বা সৌন্দর্য দর্শন বা নন্দন তত্ত্ব এই শব্দটার আমি ব্যবহার করেছি। আজকে এখানে এটার ব্যবহার অত্যন্ত প্রয়োজন, তার কারণ বিষয়টা কিন্তু নৃত্যশিল্প এবং সেখানে এস্থেটিক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে আমার আপনার কাছে এটাই প্রশ্ন যে সব ক্ষেত্রে, বিশেষত রবীন্দ্র নৃত্যের কথা বলবো যেহেতু আপনি সেই বিষয় নিয়ে বহুকাল কাজ করেছেন, এস্থেটিক্স বা সৌন্দর্য দর্শনকে কি বজায় রাখা হয় ইদানিং? দেখুন, সব কিছুর সঙ্গে না আচ্ছা, আমাদের কাছে খাবার এসেছে, বোহো আমিগো আমাদেরকে খেতে অনুরোধ করছে এখন একটু আড্ডা দিতে দিতে। এটাও প্লিজ। একদম, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি ওই যে বললাম যে ওই যে আপনি একটু আগে বলছিলেন যে ওই শিক্ষা সমস্যাটা হচ্ছে যে এটা প্রথম কথা হচ্ছে এটা আগে ভালোটা বলতে হবে। হ্যাঁ, অবশ্যই। শুধু রবীন্দ্র নৃত্য না, যে কোনো নৃত্যের ক্ষেত্রেই তা প্রযোজ্য।
যে একটা জিনিস যখন ছড়ায়, মানে আমি ভারতবর্ষের বহু রাজ্যে ঘোরার সৌভাগ্য লাভ করেছি নানাবিধ কারণে, সেটা পারফরমেন্সের জন্য হোক, ঘুরতে যাওয়ার জন্য বিভিন্ন জায়গায় গেছি। এটা দেখেছি যে একদম আপনি যদি এই রেঞ্জে ভাবেন যে দার্জিলিং থেকে শুরু করে দীঘা পর্যন্ত, আবার কলকাতা থেকে শুরু করে প্রান্তিক বনগা যা বাংলাদেশের সীমান্ত, মালদা, মুর্শিদাবাদ, এরকম একটা রাজ্যের সবকটা জেলায়, মানে দার্জিলিং পর্যন্ত বাদ নেই, আমি দায় দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, সারা ভারতবর্ষে এরকম খুব বিরল রাজ্য আছে যে একটা রাজ্যের সবকটা জেলায় ভুরি ভুরি নৃত্যশিল্পী আছে। কলকাতা এবং কলকাতা সংলগ্ন জেলাগুলোতে বহু শিল্পী আছেন। আপনি যদি একটু দূরে যান কলকাতা থেকে কোনো জেলায়, বহু শিল্পী আছেন যারা কিন্তু সারাদিন রাত এক করে নাচের জন্য চর্চা করছেন, কোনো রকম কোনো আর্থিক হাতছানি উপেক্ষা করে। অবশ্যই। এবং এই নৃত্য শিক্ষার্থীদের মধ্যে যেরকম, এবার ভাগ করা ঠিক না, তো বলবার চেষ্টা করছি, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, যে কোনো স্তরের যে পরিবার আছেন সেই পরিবারের ছেলেমেয়েরা নাচ চর্চা করছে, এটা একটা মস্ত বড় দিক। প্রান্তিক পরিবারের মানুষ সামাজিকভাবে সেই বাড়ির ছেলেমেয়েরা নৃত্য গীত চর্চা করছেন, এটা একটা বড় দিক। এবং আবারও বলছি, শুধু এবং শুধুমাত্র ভালোবাসা এবং আবেগের বশবর্তী হয়ে শুধু নাচ করে আনন্দ লাভের জন্য তারা নৃত্য চর্চা করছেন, এটা একটা দিক এবং বিরাট দিক। সেখানে একটা ক্ষুদ্র প্রশ্ন, এস্থেটিক্সটা মেনটেন হচ্ছে কিনা? হয়তো হচ্ছে না, কি এসে যায়, সে তো চর্চা করছে। এই যে তারা চর্চা করছেন, তারা তাদের মতন করে অনুষ্ঠান করছেন, কি সুযোগ সুবিধা পান তারা? আমি তার পাশে গিয়ে দাঁড়াতে পেরেছি? কজন তার পাশে গিয়ে দাঁড়াচ্ছেন? একটা ছোট্ট যে নাচের বা গানের স্কুল চলছে, মাঝারি যে নাচের গানের স্কুল চলছে, এটা ঠিক আজকের দিনে সরকারের পক্ষ থেকে অনেক রকম সুযোগ সুবিধার বন্দোবস্ত আছে, অনেক গ্র্যান্টের ব্যবস্থা আছে, জানেই না বহু লোক, জানে না। অ্যাপ্লাই করে পাওয়া তো দূরের কথা, পাওয়া তো আরো টাফ। ঠিক যেরকম পিএইচডিতে পাওয়া টাফ, ঠিক যেরকম স্কলারশিপ পাওয়াটা টাফ, অনেক ভিড় থাকে, তার মধ্যে কয়েকজন পায়, গ্র্যান্টও তাই। সেটা সরকারি হতে পারে বা বেসরকারি, মানে একটা উৎসাহ দেবার জন্য কিছুটা সহযোগিতা করা। এই যে একটা সংগঠন কত লড়াইয়ের মধ্যে দিয়ে একটা অনুষ্ঠান করছে, ভালো দিকটা এইটা যে তারা বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন সংস্কৃতিটাকে প্রবহমান। আপনি যে জায়গা থেকে প্রশ্ন করছেন এস্থেটিক্স, আপনি যত হাজার হাজার লক্ষাধিক ছেলেমেয়ে পশ্চিমবঙ্গে নাচ শিখছে, আপনি কাউকে কি জিজ্ঞাসা করুন এস্থেটিক্স মানে কি, বলতে পারবেন আপনার কাছে প্রথম শুনলো সে অনেকে। তাহলে সে যে শব্দটা শোনেনি বা এর সাথে পরিচিত নয়, এর দায়টা তার নয়, একদম এর দায়টা আপনার, এর দায়টা আমার, যে আমি তার কাছে এই শব্দটা পৌঁছে দিতে পারিনি। এই দায়টা ৭৫ বছর স্বাধীনতা আমাদের হয়ে গেছে, এই দায় আমরা আমার দেশের সরকার আমরা এড়াতে পারি না। যে সারা দেশ জুড়ে যে পারফর্মিং আর্টসের চর্চা হচ্ছে, ছেলেমেয়েরা কেন এস্থেটিক্স সম্বন্ধে জানবে না, বা কেন তারা স্কুলে আজকে আইসিএসসি সিবিএসই বেশ কিছু স্কুলে সারা ভারতবর্ষে আজকে পারফর্মিং আর্টস নিয়ে কাজ হচ্ছে, লেখাপড়া হচ্ছে। আজকে ক্লাস 10, ক্লাস 2, মানে বোর্ড এক্সামে ডান্স, মিউজিক এগুলো এসেছে। ইভেন আমার রাজ্যেই আসেনি, মানে ব্যতিক্রমীভাবে কিছু স্কুলে মাধ্যমিক স্তরে গান আছে। দুঃখজনকভাবে আমি আপনাকে বলছি, অন্তত মেয়েদের যে কটা বালিকা বিদ্যালয় আছে সেখানেই সব জায়গায় নেই। আপনি বয়েজ স্কুল বাদ দিন, তাহলে সেই যেখানে নেই, সে যেখানে পাড়াতে এক জায়গায় একটুখানি কাজ করছে, একটু নাচ শিখছে, একটু করবার চর্চা করছে, একটু বলিউডের প্রভাবটা পড়েছে সাংঘাতিকভাবে, হ্যাঁ, সেটাকে আপনি না যদি সরাসরি সরকারি বা স্ট্রংলি বেসরকারি উদ্যোগে
যদি আপনি স্কুলের উদ্যোগের সাহায্যে যতক্ষণ না আপনি সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে প্রকৃত শিক্ষা দেবার উদ্যোগী হচ্ছেন, আমি, আপনি, আপনারা, আমরা যে কেউ, ততক্ষণ পর্যন্ত এই প্রশ্ন মাথায় থাকবে যে এখানে এস্থেটিক্সটা একটু কম, ওখানে এস্থেটিক্সটা একটু বেশি। একটা মিনিমাম যে জায়গা, কম মানে কম বেশি থাকেই সব জায়গাতেই, যে কেউ কেউ মিনিমামটাও হয়তো তারা যে লেভেলটা ক্রস করতে পারছেন না, সেটার জন্য তারা দায়ী নন, তারা অজ্ঞতা থেকে করছে। খুব গুরুত্বপূর্ণ এবং মূল্যবান একটি প্রসঙ্গ আমাদের এই আলোচনার মাধ্যমে উপস্থাপিত হলো সুগতদার কথার মাধ্যমে, যে সত্যি তো তাই। আমরা এস্থেটিক্স শব্দটা বলি ঠিকই, আমি সুগতদাকে প্রশ্নও করলাম, কিন্তু এরকম প্রচুর প্রান্তিক মানুষ রয়েছেন যারা নিয়মিত আমাদের সংস্কৃতি, আমাদের শিল্প, আমাদের কৃষ্টিকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু কাজ করে যাচ্ছেন এবং ভালোবেসে কাজ করছেন। এবং দ্বিতীয়ত যে কথাটি আরো অধিক গুরুত্বপূর্ণ, সেই কথাটি হলো যে আমরা কজন পাঠ্যপুস্তকে অন্তত ক্লাস 2 লেভেলে, মানে একাদশ দ্বাদশ থেকে আমরা কজন, সেটা বেসরকারি হোক বা সরকারি প্রতিষ্ঠানে হোক, এই বিষয়টাকে নিয়োগ করিনি তো। হ্যাঁ, তবে এটা নিয়ে দীর্ঘদিন ধরেই আমার লড়াই আন্দোলনটা বড্ড বড় শব্দ, সেটা বলে আমি নিজেকে খাটো করতে চাই না। দীর্ঘদিন ধরেই বিভিন্ন জায়গায় আমি নিয়ে মুখ খুলেছি, একাধিক সংবাদপত্রে লিখেছি যে পারফর্মিং আর্টস স্কুলে পাঠ্যপুস্তকে রেগুলার সাবজেক্ট হিসেবে আসা উচিত। তা নিয়ে বহু নাড়া সাড়া পড়েছে। তবে টেকনো ইন্ডিয়াতে আসার পর, সিস্টেমেটিক ইউনিভার্সিটিতে আসার পর আমাকে তৎকালীন উপাচার্য বলেছিলেন যে আজকের দিনে আমাদের গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, পিএইচডি সবই আছে। আমার নেক্সট টার্গেট, স্বপ্ন যে যদি আমার বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক খোলে, সেটা ভিন্ন। কিন্তু আমি ইউনিভার্সিটিতে আসার পর আমার শ্রদ্ধেয় ভাইস চ্যান্সেলর স্যার বলেছিলেন গ্র্যাজুয়েশনের সিলেবাসটা করো। কিন্তু আমি জানতাম টেকনোতে অনেক স্কুল আছে, আমাদের একাধিক স্কুল, 20টার উপর তো হবেই। আমি সর্বাগ্রে স্কুলের পাঠ্যপুস্তকে হাত দিই। আমাকে স্যার এটা বলেন, আজকে এই কথা স্বীকার করতে কোনো দ্বিধা নেই আমার। মানে কেজি থেকে শুরু করে, হ্যাঁ, মানে 1 পেরিয়ে একদম 8 অবধি আমি সে সিলেবাস বানাই এবং 3-4 বছর অপেক্ষা করে থাকি কখন সময় মতন বিষয়টা প্লেস করব। হালে গত বছর থেকে আমি উদ্যোগ নিয়েছি যে আমাদের টেকনো স্কুলগুলোতে আমাদের পারফর্মিং আর্টস আছে, কিন্তু সেটা হয়তো যেভাবে আমি চাইছি যে সেটা 8 অবধি, তারপর 10 অবধি, 12 অবধি, সেটা সর্বত্র সেভাবে নেই। কিন্তু সেটা আমি কর্তৃপক্ষকে বলা মাত্র তারা বিষয়টা নিয়ে সিরিয়াসলি ভেবেছে এবং তারা এই উদ্যোগ নিয়েছেন যে যদি বিষয়টা ইন্ট্রোডিউস করা যায়, থেকে ভালো কিছু হয় না। যেখানে টেকনোতে আমাদের এত ট্যালেন্টেড ছেলেমেয়েরা আছে, তো এইটা আমি আমার মতন করে খুব ক্ষুদ্র একটা লিমিটেড জায়গায়, আমার মনে হয় এই ছোট ছোট পদক্ষেপগুলোই একদিন ওই বড় দিকটায় এটা একটা একা সুগত ইন্ডিভিজুয়ালি, একটা কৌশলী ইন্ডিভিজুয়ালি এটা সম্ভব না। এটা যতক্ষণ না, এবং স্কুল এডুকেশন ছাড়া আপনি এটা পারবেন না, যতক্ষণ না সমষ্টিগতভাবে রাজ্য সরকার পোষিত স্কুলগুলোই উদ্যোগ নেবে, ততক্ষণ পর্যন্ত এই সাংঘাতিক ডিফারেন্সিয়েট থাকবে। হ্যাঁ, তিনি হয়তো ভালোবেসে বাঙালির, তিনি যারা নাচ গান করছেন, আবার তাদেরও সবটা কৃতিত্ব নয়, তিনি করছেন, তার ক্রেডিট। আবার এটাও ঠিক যে আমাদের 500 বছরের হেরিটেজ, চৈতন্য থেকে শুরু করে আমাদের নবজাগরণ পিরিয়ড হয়ে, আমাদের রবীন্দ্রনাথ হয়ে, আমি নামগুলো বলছি না, আইপিটিএ পিরিয়ড পেরিয়ে, বিধান রায়ের পিরিয়ড পেরিয়ে, তারপরে আমাদের লেফট পিরিয়ড পেরিয়ে, এই যে আমাদের এত বছরের একটা জার্নি, ব্রিটিশের একটা শিক্ষা ছিল, সেই যে জার্নি, সেই জার্নিতে বাংলা কালচারালি খুব স্ট্রং। এটা বহু বছরেরই আমাদের একটা প্রাপ্তি, উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি। সেই জায়গাটা, এটা যেমন সত্যি, যার জন্য এতটা এই বিস্তার পারফর্মিং আর্টসের, আবার এটাও সত্যি যে সামগ্রিক উদ্যোগ নিয়ে স্ট্রাকচারালি যতক্ষণ না এই ছাত্রছাত্রীগুলোকে একটা ছাতার তলে আনা যায়, যেরকমভাবে বাংলা নিয়ে কেউ পড়লে সে শিলিগুড়িতেও যা শিখবে, আমার কলকাতাতেও তাই শিখবে, হিস্ট্রি নিয়েও তাই, সেই রকম বন্ধনে একটা পিরিয়ড পর্যন্ত আপনি যদি না বাঁধেন, তাহলে দেখবেন যে যারা তথাকথিত বিশিষ্ট ভালো গুরুর কাছে নাচ শিখবার সৌভাগ্য যাদের হয়েছে, তাদের স্কিলটা, তাদের ডেভেলপমেন্টটা খুব আপ থাকে। আর যাদের
সেই সৌভাগ্যটা হয়নি, তাদের একটা skillটা জায়গার uplevel পরে আর হবে না। হবে না। এখানেই সরকারের দায়িত্ব, এখানেই বেসরকারি যে বড় বড় ইনস্টিটিউটগুলো তাদের দায়িত্ব এই সামাজিক জায়গাটাতে এসে এই উদ্যোগটা নেবার। আজকে আমরা আমাদের এই আলোচনা থেকে অনেকগুলো খুব জোরালো বার্তা দিতে পারলাম। আমার খারাপ লাগার বিষয় একটাই, সেটা হচ্ছে যে এই আড্ডাটা বা এই সাক্ষাৎকারের পর্বটা আরও দীর্ঘ হলে খুব ভালো হতো। তার কারণ সুগতদার থেকে না আরও অনেক কিছু জানার রয়েছে, নাচ নিয়ে আরও অনেক বিষয় মানুষের কাছে সঠিক বার্তা পৌঁছে দেওয়ার রয়েছে, যেটা এইটুকু সময়ের মধ্যে হলো না। আবার সেখানে আবার কিন্তু চলে আসছে সামাজিক মাধ্যমের অ্যালগরিদম বাবাজি। সেই অ্যালগরিদমের জন্য আমরা চেষ্টা করলেও 1 ঘন্টার একটা গোটা পর্ব করতে পারি না। তার কারণ মানুষকে আমরা অভ্যেস করাচ্ছি 30 সেকেন্ডের রিলের বাইরে বেরিয়ে একটা 30 মিনিটের গোটা পর্ব দেখার মতো যেন ধৈর্য তৈরি হয়। একদম সেই অভ্যেসটা আমরা খেপিয়ে বেড়ায়ের মাধ্যমে বা আমাদের খাপছাড়ার অন্যান্য অনুষ্ঠানের মাধ্যমে তৈরি করাচ্ছি, এবং আজকে আরো অনেক কিছু খেপিয়ে বেড়ায়ের মাধ্যমে মানুষকে কিন্তু আমরা খেপিয়ে দিলাম। প্রগতদা, আপনি যে কথাগুলো বিশেষত বললেন, অসাধারণ একটি সমৃদ্ধ সাক্ষাৎকার আমার মনে হয় যে আপনারা উপহার পাবেন এই পর্বে। কিন্তু ওই একটা আক্ষেপ থেকে গেল যে আরো অনেক কিছু জানার রয়েছে, অনেক গল্প করার রয়েছে, এই বিষয়ে অনেক কথা রয়েছে। আর সেই কথাগুলো তো অবশ্যই আরো একটি পর্বে যদি আপনাকে আমরা পাওয়ার সৌভাগ্য করি তাহলে হবে। আর আজকে শেষ করবার আগে একটাই কথা বলবো যে এতক্ষণ অনেকগুলো বার্তা আপনার কথার মাধ্যম থেকে উঠে এলো। এবার সরাসরি, যেহেতু নতুন প্রজন্মকে নিয়েই আপনার কাজ এই মুহূর্তে, নতুন প্রজন্মের জন্য বিশেষত যারা নৃত্যশিল্প নিয়ে তাদের জীবনকে আগামী দিনে ভাবছেন, তাদের জন্য কিছু বার্তা। দুটো বার্তা দেব বা দিতে চাই। কোনো জ্ঞানের কথা নয়, যদি পারি তো চেষ্টা করবো সহযোগিতা করবার। একটা হচ্ছে ব্যক্তিগত স্তরে সকলের জন্য, যে স্পেশালি পারফর্মিং আর্টস নিয়ে যারা আসছেন বা এসেছেন এখনো অব্দি, ইতিহাসে দেখা গেছে তারা কেউ অর্থ রোজগার করবার জন্য আসেননি। কেউ পারফর্মিং আর্টস ফিল্ডেই, শুধু ডান্সে না, ভালোবেসে এসেছেন। এবার ভালোবেসে এসে কাজ করতে করতে কেউ জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন, দাঁড়িয়েছেন। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে যদি সিরিয়াসলি এই বিষয়টাতে আসতে হয় তাহলে ড্রিম চেস করো, ঠিক আছে? আদারওয়াইজ অন্য কোনো সাবজেক্ট নেই। সকলেরই পারফর্মিং আর্টস শেখা উচিত বলে আমি মনে করি, তাহলে ভালো মানুষ তৈরি হওয়া যায়। সেটা একজন যে কোনো পেশারই হতে পারে, ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, উকিল হতে পারে, যে কোনো পেশার মানুষ যদি জীবনে কোনো সময় কিছুদিনের জন্য ইভেন নাটক চর্চা করেন, সে দলগতভাবে কাজ করতে শেখে, এতে কোনো সন্দেহ নেই। এটা অন্য কেউ পারবে না যা নাটক পারবে, যে মানে অনেকগুলো মানুষকে নিয়ে একসাথে কিভাবে কাজ করা যায়, এটা একটা দিক মানুষ হবার জন্য। আবার এটাও একটা দিক যে যদি কেউ ভাবে আমি নাট্যশিল্পী হব, আমি অভিনেতা হব, আমি নৃত্যশিল্পী হব, তা আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আপনারা এটা ভাবতেই পারেন যে তাহলে এই সাবজেক্টটা নিয়ে পড়াশুনো করতে পারি কিনা। এরকম যখন একটা জায়গা খুলে গেছে, ঠিক আছে? এবং সেক্ষেত্রে আমি এটা বলতে পারি যে আমার বিশ্ববিদ্যালয় সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, তার আমার ডিপার্টমেন্ট অফ পারফর্মিং আর্টস, আমাদের মাননীয় উপাচার্য এবং মাননীয় আচার্য গোড়াতেই একটা কথা বলেছিলেন যে কোনো ট্যালেন্টেড স্টুডেন্ট যিনি হবেন, তার বর্ণ, ধর্ম, ইভেন ইকোনমিক ব্যাকগ্রাউন্ড দেখা হবে না, তাকে বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দিয়ে সহযোগিতা করবে। এবং আমার বিশ্ববিদ্যালয়ে বিএ থেকে শুরু করে পিএইচডি পর্যন্ত আছে। পিএইচডি স্তরে আমাদের ছাত্রছাত্রীরা, আমাদের স্কলাররা, আমি টাকার অঙ্ক বলবো না, যে টাকাটি স্কলারশিপ হিসেবে পান তা গভর্নমেন্ট যে কোনো ইউনিভার্সিটির থেকে সাধারণত বেশি। আবারও বলছি, সাধারণভাবে বেশি। বিএ এমএতে আমাদের ছাত্রছাত্রীরা কিছু টাকা পয়সা দিয়ে তারা লেখাপড়া করেন। এবং আবারও বলছি যে যদি এইচএস বা গ্র্যাজুয়েশনে কেউ ভালো মার্কস পেয়ে থাকেন, তার যেরকম একটা স্কলারশিপের ব্যবস্থা আছে, আবার পারফর্মিং আর্টসের প্রতি ভালোবাসা যাদের আছে, যাদের হয়তো জেনারেল লেখাপড়ায় সেই মার্কসটা নেই, তাদের পারফর্মিং আর্টসের ক্ষেত্রে কৃতিত্ব আছে, আমরা তাদেরকেও স্কলারশিপ দিয়ে
পড়াশোনা করার বন্দোবস্ত করে থাকি। চেজ ইউর ড্রিম অনলি। তাহলে আমরা স্বপ্ন দেখতে ভুলবো না। স্বপ্ন দেখা আমাদের সব থেকে বেশি আমাদের যেটা উদ্দেশ্য জীবনে সেদিকে এগিয়ে নিয়ে যেতে পারে। তাই স্বপ্ন দেখতেই হবে। আর শুরুতে যে কথা বলেছিলাম যে সুগতদার নামের পাশে অনেকগুলো বিশেষণ আছে, সেই বিশেষণগুলো কথা বলতে বলতে আড্ডা দিতে দিতে আমাদের দর্শকরাই বুঝতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আর খেপিয়ে বেড়ায় আমাদের এটাই উদ্দেশ্য থাকে, কেননা আমরা তো সে সমস্ত মানুষকেই নিয়ে আসার চেষ্টা করি যারা নিজেদের ভেতরের খ্যাপামিকে তাদের পড়াশোনার দ্বারা, তাদের নিয়মিত শিল্প চর্চার দ্বারা বারবার উপস্থাপিত করেছেন। সুগতদার নাচ দেখতে পেলে হয়তো আরও ভালো লাগতো, কিন্তু এইটুকু জায়গায় তো এই শিল্পচর্চার প্রদর্শন সম্ভব নয়। তাই সেটা না হয় অন্য কোনো দিন মঞ্চে দেখবো আমরা। কেননা আমার মনে হয় যে নৃত্যশিল্পের জন্য মঞ্চ সব থেকে উপযোগী, এবং সেই মঞ্চের জন্য আমরা রীতিমতো কি বলবো উৎসাহী হয়ে থাকি। ভালো থাকবেন আপনারাও একটু আমাদের মতো খ্যাপা হতেই পারেন। আর যারা আমাদের মতো এরকম খ্যাপা, তারা আমাদেরকে লিখতে ভুলবেন না, প্রতিক্রিয়া জানাতে ভুলবেন না যে আমাদের খেপিয়ে বেড়ায় আপনাদের কেমন লাগছে। আশা করি ভালোই লাগবে। এরকমই থাকুন। আর সুগতদা যে কথা বললেন, স্বপ্ন দেখুন, স্বপ্নে বাঁচুন, ভালোবাসায় বাঁচুন, আর শিল্পের মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমে, কৃষ্টির মাধ্যমে আমাদের এই বাংলার যে অপার ভাণ্ডার রত্ন, তাকে আমরা ধরে রাখার চেষ্টা করি সকলে মিলে একসঙ্গে, সমষ্টিগতভাবে।